এবার আরজিকর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে কাঁথি পৌরসভার কোপে পড়তে হলো বলে অভিযোগ তুললেন কাঁথি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা কাঁথি 1 নম্বর ব্লকের নয়াপুট সুধীর কুমার হাই স্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই ও তার স্ত্রী শিক্ষিকা স্বপ্না রানী মণ্ডল ঘোড়ই। শিক্ষক বসন্ত বাবুর দাবি, তার স্ত্রী স্বপ্না রানী দেবী আগামী 14/8/2024 তারিখ মেয়েদের রাত দখলের আহ্বান জানিয়ে তিনি 13/8/2024 সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। গত 31/8/2024 তারিখ বিকেল 5:30টায় কাঁথি সোলার রাস্তার বটতলা বাস স্ট্যান্ডে একটি প্রাক্তনীদের প্রতিবাদ মিছিলে বক্তব্য রেখেছিলেন শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই। 11/9/2024 তারিখে রাত 11টা নাগাদ বসন্তবাবু তিনি তার বাড়িতে বসে সোশ্যাল মিডিয়াতে একটি প্রতিবাদ জানান। ঠিক 12/9/2024 দুপুরে পৌরসভার তরফ থেকে তার বাড়িতে একটি চিঠি আসে। তার বাড়ির সমস্ত তথ্য জমা দিতে হবে এই মর্মে বা এই চিঠি পাওয়ার পর বসন্তবাবু বলেন, আমার এই বাড়ির প্রায় 24 বছরের পুরনো এবং সরকারি নিয়ম মেনে এবং ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে তিনি বাড়িটি করেছেন। যথাযথভাবে একজন সরকারি চাকরিজীবী বাড়ি তৈরির দিন পাওয়ার ক্ষেত্রে একটি রাষ্ট্রীয় ব্যাংকের যা যা নিয়ম রয়েছে সেই নিয়মেই তিনি ঋণ পেয়েছেন এবং কাঁথি পৌরসভার তৎকালীন নিয়ম মেনে তিনি বাড়ি তৈরি করেছেন বলে দাবি করেন বসন্তবাবু ও তার স্ত্রী। এত বছর কেটে যাওয়ার পরে হঠাৎ তার বাড়িতে এই ধরনের চিঠি পাওয়ার পর তিনি মনে করেছেন যে আরজিকর কাণ্ড নিয়ে তিনি এবং তার স্ত্রী শিক্ষিকা এবং তার কন্যা অর্থাৎ সপরিবারে এই আন্দোলনে মুখ্য ভূমিকা থাকার জন্যই হয়তো তার বাড়িতে এই ধরনের চিঠি দিয়ে ভয় দেখিয়ে আন্দোলনের পথ বিপরীত করার চিন্তাভাবনা নিয়েছে পৌরসভা। যদিও কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি তিনি এ বিষয়ে কি বললেন শুনুন। হ্যাঁ, আমি 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমি এই আজ সকাল থেকেই বেশ কয়েক ঘন্টা ওয়ার্ডে ছিলাম। তো তাতেই আমাকে একজন এসে দেখালো, তাকে প্ল্যান চিঠি তাদের বাড়িতে দেওয়া হয়েছে, তার হোল্ডিং নাম্বারও আছে, তার বাড়ির প্ল্যান করতে বলা হচ্ছে। এখন তাদের বাড়ি আমি যেটুকুন জানলাম ওর ঠাকুরদার আমলের বাড়ি এবং আরও বহু পুরনো বাড়ি, যেগুলো মিউনিসিপ্যালিটি হওয়ার আগের থেকে, বা কারোর হয়তো 50 বছরের 25 বছরের পুরনো বাড়ি। তারা যে সবাই প্ল্যান গুছিয়ে রেখেছেন এমন নয়, হোল্ডিং নাম্বার আছে, নিয়মিত ট্যাক্স দেন। ডেফিনেটলি প্ল্যান হোল্ডিং নাম্বার থাকলে ট্যাক্স না করলে তার অবৈধ হবে কী করে। তো এখন এই জায়গাটায় দাঁড়িয়ে মিউনিসিপ্যালিটি আরও শুনলাম, যদিও আমি যোগাযোগ হয়নি, আমাদের ওয়ার্ড আর এক বাসিন্দা বসন্ত ওর বাড়িতেও এই ধরনের একটা চিঠি গেছে। এর দুটো দিক হতে পারে। এক, রাজনৈতিক দিক, যে প্রতিবাদী মুখগুলোকে বিব্রত করো, আর দ্বিতীয়, এই মিউনিসিপ্যালিটি পরিচালনার ক্ষেত্রে এরা এখন দেউলিয়া অবস্থা। যে কোনো মূল্যে যে কোনোভাবে টাকা তোলো। কিছু জনের ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স এমন বিপুল পরিমাণে বাড়ানো হচ্ছে যেখানে কোনো সিস্টেমটাই বোঝা যাচ্ছে না। আমাকে এমনও অভিযোগ হয়েছে যে কারো 25 গুণ 30 গুণ করে ট্যাক্স বেড়েছে। কি সিস্টেমে বাড়ছে, কাকে কি বাড়ছে কোনোটাই নেই। আমার ইচ্ছে হচ্ছে আমি তাই ট্যাক্স করে দিচ্ছি, এরকম একটা ব্যাপার দাঁড়াচ্ছে। এই পুরো বিষয়টারই একটা আমার মনে হয় স্বচ্ছতা মানুষের সামনে আসার দরকার, এবং প্রত্যেকেরই যাদের হোল্ডিং নাম্বার রয়েছে ধরে নিতেই হবে যে তারা হোল্ডিং নাম্বার পেল কিসের বেসিসে। এছাড়াও প্রত্যেককে চিঠি দিয়ে আসা হয়েছে। আমি তো আজকে গেছিলাম ওয়ার্ডে, আমাকে ওয়ার্ডের ছেলেরা বলছিল প্রায় সব বাড়িতেই যারা আবাস যোজনার বাড়ি পেয়েছে তাদেরকেও হোল্ডিং নাম্বার দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। অর্থাৎ যে কোনো মূল্যে টাকা চাই মিউনিসিপ্যালিটির দেউলিয়া অবস্থা থেকে বাঁচার জন্য। আয়ের উৎস বোধহয় এটাই। এবং এক্ষেত্রেও বেশ কিছু জায়গায় টাকা জমা দিতে গেলে যখন মিউটেশন করা হচ্ছে, দুর্নীতির বহু অভিযোগ আসছে। যে পরিমাণ টাকা চাওয়া হচ্ছে, রিসিপ্ট সব রকমের ঠিক মতো দেওয়া হচ্ছে না। এবং বসন্তবাবুর ব্যাপারটা, বসন্তবাবু আমি যতদূর জানি তিনি যথেষ্টই আইন কানুন মেনে চলেন
এবং ওয়ার্ডে পরিশীলিতভাবে থাকেন, তার ট্যাক্সও তিনি নিয়মিতভাবে দেন। তার যদি হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়, বাড়ানোর ব্যাপার হবেই ডেফিনেটলি। এখন বেআইনি কথা বললে তাকে চট করে হবেই কী করে? প্ল্যান সবাই গুছিয়ে রাখবেন, হয়তো বসন্তবাবু রেখেও থাকতে পারেন। যাদের 30, 40, 25 বছরের পুরনো বাড়ি, তাদের কাছে প্ল্যান গোছানো আছে, এটা নাও থাকতে পারে। তো এই বিষয়গুলোকে একদম স্বচ্ছতার সাথে কাজটা হচ্ছে না, আমার বক্তব্যের জায়গায়। মিউনিসিপ্যালিটি স্বচ্ছতার সাথে কোনো কাজ করছেন না, ইচ্ছাকৃতভাবে যারা বিরোধী রাজনৈতিক দলের লোক তাদেরকে কিছুটা হ্যারাস করা হচ্ছে। হচ্ছে বসন্তবাবু একটি সোশ্যাল মিডিয়ায় তার কিছু বক্তব্য পোস্ট করেছিলেন, তারপরেই বাড়িতে চিঠি। কিসের চিঠি এবং কি কারণে যদি একটু বলেন। চিঠিটা এসছে যে আপনাদের বাড়ি করেছেন, তো ওই বাড়ির প্ল্যান এস্টিমেট সহ যাবতীয় কাগজপত্র পাঠান। ব্যাপারটা হলো যে আমরা বাড়ি করেছি অনেক দিন আগে, 2 দশক পেরিয়ে গেছে। তো পৌরসভায় একটা বাড়ি করতে গেলে কি কি করতে হয় তার নিয়ম নীতি কিছু রয়েছে, সেই রকম সমস্ত নিয়ম নীতি মেনে তারপরে আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, সরকারি চাকরি করি, তো সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের প্রচুর টাকা কোথাও ছিল না যে প্রচুর টাকা নিয়ে আমরা কাজে লেগে পড়েছি। এই জায়গা কেনার জন্য এবং বাড়ি করার জন্য আমরা ব্যাংকে লোন করেছি, স্টেট ব্যাংক। হ্যাঁ, স্টেট ব্যাংকে লোন করেছি। তো স্টেট ব্যাংকে লোন করার জন্য সব কিছু জমা দিতে হয়, কাগজপত্র, বাড়ির দলিল, প্ল্যান এস্টিমেট হয়েছে কিনা, সমস্ত ধরনের কাগজপত্র জমা দিলে ওনারা সব সার্চ করেন, আবার দেখাদেখি করে সব ঠিকঠাক থাকলে তবে ওনারা লোনটা স্যাংশন করেন। তো কেন এই চিঠি, কি কারণে? আমার মনে হয় একটা রিভেঞ্জ, যে এরকম করে যদি চিঠি পাঠাতে থাকি একজন আরেকজনকে, ওনারা খুব একটু সবাই চেনে ওনাকে, ওনারা সমস্ত ধরনের আন্দোলনে একটু এগিয়ে এগিয়ে থাকেন। কারণ আমরা শুধু এই আন্দোলনে নয়, এর আগে বিভিন্ন যখন বিভিন্ন সময় সমস্যা, যেমন ইয়াস ঝড় বা করোনার পিরিয়ডগুলো প্রত্যন্ত গ্রামে যখন সমস্ত স্কুল কলেজ দোকানপাট সব বন্ধ ছিল, তখন মানুষের রুজি রোজগার থেকে শুরু করে বাচ্চাদের স্কুলে যাওয়া সব কিছু বন্ধ ছিল। সেই সময় কিছু এলাকায় যেগুলোতে বাচ্চাদের পড়াশোনা করার মতো, টিউশন পড়ার মতো, স্কুলে না গেলে তাদের পড়াশোনাটা টোটালি বন্ধ হয়ে যায় এবং খাওয়া দাওয়াও। তো সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করেছি তাদেরকে একটু পড়াশোনা করানো আর একটু খাওয়ার দাওয়ার দেওয়া, কারণ বলেছি যে করোনাটা কিছুই না, ও ঠিক হয়ে যাবে, তোমরা ঠিক থাকো, স্কুলে আবার 2 দিন পরে স্কুল খুলবে, স্কুলে যেতে পারবে। তো এই সমস্ত কাজগুলো করেছি, একটু লোকে একটু আমাদের চেনে। তারপরে যখন এই আগস্ট মাসের পয়লার দিকে এই তিলোত্তমা আর যে ঘটনাটি ঘটলো, ভয়াবহ এবং নিদারুণ একটা নির্মম ঘটনা, এই ঘটনাতে শুধু একটি মেয়েকে যে খুন করে ফেলেছে এই ঘটনাটা তাই নয়। ঘটনাটা যখন বেরোলো, যে বোঝা গেল যে শুধু মেয়েটি খুন নয়, এখানে ভীষণ দুর্নীতি, ভীষণ অন্যায়, সব অন্যায়গুলো একের পর অন্যায় করতে 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 অন্যায়ের পাহাড়ের উপর ওনারা চড়ে বসেছেন, যে অন্যায়গুলো আর চাপা যায়নি, একটা সময় বেরিয়ে পড়েছে। আর এই বেরোনোর পর ওনারা নিজেদের রাস্তা আর খুঁজে পাচ্ছেন না, ঠিকঠাক করে নিজেদেরকে শুধরে নিতেও পারছেন না, অন্যায়ের বিচার হচ্ছে না। তো এই অন্যায়ের বিচার সত্যি সত্যি দরকার, কারণ সমাজের সমস্ত স্তরে দেখতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা, কিছুদিন শিক্ষা ব্যবস্থার গেল, শিক্ষামন্ত্রী জেলে বসছেন, শিক্ষা, তারপরে খাদ্যমন্ত্রীও তিনিও জেলে রয়েছেন, তারপরে কিছু না স্বাস্থ্যতে যে এতটা এরকম পচাগোলা অবস্থা হয়ে গেছে এটা ঠিক বুঝতে পারিনি। এই আর.জি. কর কাণ্ডটা না ঘটলে মনে হয় আমরা এতটা জানতে পারতাম না, এতটা আমাদের চোখের সামনে আসতো না। আর.জি. কর কাণ্ডটি এই ঘটনাটা ঘটার পরে আমরা বুঝতে পারলাম যে স্বাস্থ্য ব্যবস্থাতেও কি আছে। তো এই ঘটনাগুলো ঘটানো যাবে না, যেটা ঘটেছে খুব অন্যায় হয়েছে, এবং যে যতটুকু গণ্ডগোল, আমার মনে হয় এখান থেকে শুধরে নেওয়া উচিত, এখান থেকে নিজেদের শোধন করে নেওয়া উচিত। তো সেই অন্যায় ঘটতে দেওয়া যাবে না, সমস্ত মানুষ বুঝতে পেরেছে। আচ্ছা দেখুন তো, এই যে এতদিন ধরে যে আন্দোলনটা হচ্ছে, কোনো নেতা আছে, কোনো নেতৃত্ব আছে? নেতাবিহীন একটি গণ আন্দোলন, এইরকম নেতাবিহীন গণ আন্দোলন খুবই কম হয়েছে। ইতিহাস পড়েছি, ঠিক বুঝতে পারছি না, কোনো কোনো সময় নেতাদের জেলে ধরে নিয়ে গেলে তারপরে নেতাবিহীন আন্দোলন হতো, কিন্তু এইরকম নেতৃত্ববিহীন গণ আন্দোলন দেখে বিশ্বের মানুষ সত্যি চমকে উঠেছে। সমস্ত জনগণই
মর্মে মর্মে বুঝতে পেরেছে যে এই আন্দোলনটা হওয়ার দরকার ছিল এবং এর ফলে যেটা হওয়ার দরকার একটু শুধরে নেওয়া দরকার। Thank you. আপনি প্রথম থেকেই রাস্তায় রয়েছেন, আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন। আমরা জানতে পারলাম যে আপনার বাড়িতে একটি চিঠি, তো সেটা কি এই প্রতিবাদের জন্যই কি মনে করছেন নাকি অন্য কোনো কিছু রহস্য? আমি দেশবাসী, রাজ্যবাসী, কাথিবাসী সবাইকে খালি বলবো, আমি তো এই কাথি শহরে 1997 সাল থেকে আছি। বাড়ি হয়েছে, কেনা জায়গা সহ প্রায় 2 দশক পেরিয়ে গেল। আমি একজন স্কুল শিক্ষক, প্রধান শিক্ষক। সব মিলে আমি আর একটু জনগণকে বলতে চাইছি যে ধরুন 2 দশকে তো আমার বাড়ি হয়ে আছে, পৌরসভা তো আছেও। তা তাদের যদি কিছু কাগজপত্র, পৌরসভায় তো অনুমতি দিতে গেলে অফিস কাপিয়ে থাকার কথা। তাই পৌরসভায় কি কাগজ হারিয়ে গেছে? যদি হারিয়ে গেছে বলতে পারেন যে স্যার ফাইলটা খুঁজে পাচ্ছি না, কারণ এই আমলে তো অনেক কাগজই দেখছি হারিয়ে যাচ্ছে। যদি হারিয়ে যায় সেই কাগজ আবেদন করে চাইতে পারেন যে স্যার আপনার ফাইলটা খুঁজে পাচ্ছি না পৌরসভায়, সেই 2000 সালের পর তো, তাহলে কাগজটা আপনি যদি পাঠান, করে কাউকে পাঠিয়ে দিলে আমি কাগজ পাঠিয়ে দিই। নোটিশ করে হঠাৎ কবে নোটিশটা হলো না, 2024 সালে 24 বছর পর বাড়ি করা, বাড়ির জায়গা কেনা, 12 তারিখ চিঠিটা এলো। কোন 12 তারিখ না, 12ই সেপ্টেম্বর। আর আমি 11 তারিখ রাত্রি 12টায় পরে একটি ফেসবুক লাইভ ঠিক এই জায়গাতে বসেই আমি করেছিলাম, যে আরজি করের বিচার চেয়ে ওর একজন কন্যার শুধু হত্যা নির্যাতনের বিচার নয়, এটি একটা সমাজের যে রোগ ধরেছে, সমাজের যে দূষণ ক্ষত হয়েছে, সেই সমাজ শোধনের যে প্রক্রিয়া চলছে, বিচারের গণ আন্দোলন চলছে, যা ডাক্তার কন্যাদের পাশে দাঁড়াতে হবে, সলিডারিটি জানাতে হবে, সেই জন্য একটি ফেসবুক লাইভ আমি 11 তারিখ রাত্রি 12টায় করি। তারপর 12 তারিখেই যদি আমি বিদ্যালয় থেকে ফিরে এসে আমার মায়ের হাতে একটি চিঠি দিয়ে যায় পৌরসভা থেকে। এবার মা তিনি তা তো বোঝেন না, তিনি বলছেন যে কচি কি একটা চিঠি দিয়েছে পৌরসভা থেকে। তা দেখার পরে মনে হলো যে আমার বাড়িটি বৈধ কিনা, আপনার বাড়ি তার কাগজপত্র জমা দিন, প্ল্যান এস্টিমেট যদি কাগজ লাগে। আমার বাড়ি তো একতলা হয়েছে 2004 সালে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কাঁচি শাখাতে। তারপর যাদব মাঝি, পিন্টু মাইতি, বুদ্ধদেব মণ্ডল এরা এখন IIT করে খেয়ে দেশে বিদেশে গবেষণার জন্য আছে, আমেরিকায় আছে। তারা প্রত্যেকেই আমার এই বাড়ি থেকে, দোতলা বাড়ি থেকে পড়ে গেছে। কখন না যাদব, আমি 7 সালে যখন হেডমাস্টার হয়ে আসি মিয়াপুরে, তখন 8 সালে প্রথম সায়েন্স খোলা হয় স্কুলে। প্রথম ছাত্র যাদব মাঝিকে তার বাড়িতে গিয়ে মৎস্যজীবী সন্তান, তাদের ঘর ছিল না, সেই বাড়ি থেকে তাকে তুলে আনি, যে আমার বাড়িতে রেখে ওকে পড়াবো আমি। তাহলে সেই ছেলে আজ আমার স্কুল হয়ে, বেলুর হয়ে, মুম্বাই IIT হয়ে, কানাডায় গবেষণা করে এখন পোস্ট ডক্টরেট শেষ করে আমেরিকায় আছে। তাহলে তাদের মতো ছেলেরা আমার এই ঘরে যখন থাকবে, তখন আমার দোতলা হয়নি। আমি 8 সালে স্টেট ব্যাংকে বলি যে আমার দোতলা একটা লোন দিন। বলছে হ্যাঁ আপনার দোতলা তো প্ল্যান এস্টিমেট অ্যাপ্রুভ হয়ে আছে, আপনি মাস্টার লোন নিন। তাহলে সেই সময় লোন নিয়ে 8 সালে আমি দ্বিতলটা করি। পরে আবার সেই আমি নয়াপুর স্টেট ব্যাংকে এটা ট্রান্সফার করি, কারণ তখন দোতলাটা আমার কিছু ফিনিশিং ছিল না, ওই মেসের খাটের মতো খাটটাট বানিয়ে যাদবদের রেখেছিলাম। তারপরে 6 বছর ধরে পিন্টু, যাদব, বুদ্ধ সবাই অনেকেই পড়ে গেছে আমার বাড়িতে থেকে। তারা সবাই প্রতিষ্ঠিত IITian, গর্ব করি আমি। তাহলে সেই রকম একটি বাড়িতে হঠাৎ কারোর যদি মনে হলো পৌরসভার ক্ষমতায় থেকে যে 2 দশক পরে বাড়ির কাগজ আপনাদের হারিয়ে গেছে, যদি পৌরসভা তো আপনারাই অনুমোদন দিয়েছেন, দেখুন না খুঁজে, না পেরে আমাকে আবেদন করতে পারতেন। কারণ আমরা আরজি করের বিচার চাইছি, কেন চাইছি না, আমাদের মেয়েরাও বাইরে থাকে, আমাদের বোনেরাও বাইরে থাকে। আমরা মনে করি অর্ধেক আকাশ যদি পুরুষ হয়, অর্ধেক আকাশ নারী। তাই মেয়েদের, মায়েদের যদি শিক্ষায় শিক্ষিত করে, তাদের কর্মক্ষেত্রে নিরাপদ না করে, তাদের যদি বাঁচার স্বাধীনতা না দেওয়া যায়, অধিকার না ফিরিয়ে দেওয়া যায়, সমাজ ঠিকভাবে গড়ে উঠতে পারে না। তাই এই সমাজের যে অবক্ষয় ঘটেছে, সেই অবক্ষয়ের বিরুদ্ধে লড়াইটা কিন্তু এই আরজি করের লড়াই, দুটো এক।
তাই এই আরজি করে লড়াইটাতে করতে গিয়ে 12 তারিখে ফেসবুক লাইভ, 11 তারিখ ফেসবুক লাইভ রাত্রি 12টা, 12 তারিখে চিঠি। কি বোঝা যাবে আমি জনগণকে খালি বলবো, বোঝার চেষ্টা করুন। তার মানে একটা জলের মতন পরিষ্কার, হ্যাঁ, কোথাও একটা কি কণ্ঠরোধের না যে মাস্টারমশাই সবসময় কাঁথি শহরে বা বিভিন্ন জায়গায় যা কিছু হলে যখন গ্যাস ঝড় হয়, প্রশাসন জানতে পারে না, আমি ভোর 6টায় 9টায় পৌঁছে যাই। তাহলে তাতে কারোর যদি কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা নেই। তাহলে কি প্রতিবাদের ভাষা কি এবার প্রতিবাদের ভাষা, প্রতিরোধের ভাষা কখনোই থামবে না। কোনো সচেতন মানুষের থামানো উচিত নয়, কারণ সত্য বড় নিষ্ঠুর, এবং সেই সত্য নিষ্ঠুরতা তাকে ক্রস করে এগোতে হবে। যখনই বুঝবেন সত্যের দিকে এগোচ্ছেন, তখন কিছু বাধা আসতে পারে, সেই বাধা অতিক্রম করাটা মানুষের কাজ। এবং এই যে বিচার চলছে, এই প্রতিবাদ চলছে, এই প্রতিবাদ সমস্ত মানুষের পাশে। আমরা সমস্ত বুদ্ধিজীবী মানুষরা থাকবো, থাকা উচিত, সব দিনই থাকবো।